হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু হাই-ফাই আড্ডা। সঙ্গে রয়েছি আমি রাই, এবং আমার সঙ্গে আজকে এমন একজন ফেস রয়েছে যার কিন্তু প্রচুর ফলোয়ার্স, প্রচুর ফ্যান্স, এবং বিশেষ করে মহিলারা এবং মেয়েরা একটু বেশি পছন্দ করে, তাই তো? আমি জানি না। ও যখন জানে না বললো, তাহলে এখন লজ্জা পেয়ে বারে বারে সব প্রশ্ন যদি জানে না বলে, তার চেয়ে আমি নামটা বলে দিই, যদিও নামটা আলাদা করে বলার প্রয়োজন নেই। আমার সঙ্গে আজকে স্টুডিওতে হাই-ফাই আড্ডায় রয়েছে অনুভব কাঞ্জিলাল। হ্যালো রাই। ওয়েলকাম অনুভব আমার শোতে। আমি জানি এখন তোমার নতুন মুভি আসতে চলেছে, তুমি প্রচন্ড ব্যস্ত, প্রচুর প্রমোশনাল কাজের জন্য তুমি ব্যস্ত, তবুও যে তুমি আমাদেরকে সময় দিয়েছো তার জন্য প্রথমেই থ্যাংক ইউ। আই এম ভেরি হ্যাপি টু বি হিয়ার। আই এম ভেরি হ্যাপি টু বি হিয়ার। কতদিন পরে তোমাকে দেখলাম, খুব ভালো লাগছে দেখে। আর খুব ভালো লাগছে আমার এই যে এত ফর্মালি তুমি আমার সাথে কথা বলছো। না, বাট অফিসটাও খুব সুন্দর। আমি এখানে কোনোদিনও আসিনি। ইটস ভেরি ভেরি প্রিটি প্লেস, খুব সুন্দর দেখতে। থ্যাংক ইউ। সেই কৃতিত্বটা আমি নিলাম না, এটা আমাদের হাই নিউজের অফিস, এবং অনেকদিন পরে হাই-ফাই আড্ডাও আমাদের স্টুডিওতে হচ্ছে। যারা দর্শকরা রেগুলার হাই-ফাই আড্ডা দেখেন তারা নিশ্চয়ই এটা খেয়াল করছেন। অনুভব, প্রথমে একটু প্রশ্নে চলে যাই। আমরা সহবাসী নিয়ে কথা বলবো, তার আগে আমার এই প্রশ্নটা শুধু একা আমার না, আমি যখন তোমাকে নিয়ে একটু রিসার্চ করছিলাম আমি দেখেছি অনেকে তোমার ছবির তলায় বা অনেক ইন্টারভিউজ ভিডিওর নিচে লেখে যে তোমাকে আমরা সিরিয়ালে দেখি না। তো সেটা কি একটা কনসিয়াস ডিসিশন যে তুমি নিজে থেকে এটা করো না, নাকি এটা এখন করছি না পরে করতে পারি? আমার দুটো কারণ আছে সিরিয়াল না করার। একটা, আমি খুব অনেস্টলি বলছি, আমার সিরিয়ালের প্রতি কোনো রকমের আমি খুব রেসপেক্ট করি। আমার অনেক বন্ধু বান্ধব সিরিয়াল করে, আমি ওদের জানি কতটা খাটতে হয়। আমি কোনোদিনও ডিসরেসপেক্ট করি না এই ফিল্ডটাকে। আমার দুটো প্রবলেম। একটা, আমি দিল্লির ছেলে, আমার বাংলা অত ভালো নয়, এখনো আমি কনসিয়াস একটু বাংলা নিয়ে। সো সেটা আমার একটা বেসিক প্রবলেম, বিকজ অনেক সময় সিরিয়ালে একদম রেগুলার মোমেন্টে স্ক্রিপ্ট আসে, আর সেই অনুযায়ী পুরো পার্টটা করতে হয়। তো আমার মনে হয় না আমি অত কুইকলি বাংলা গ্রাস্প করতে পারবো, আমার অসুবিধা হবে। বাট আমরা এই মুহূর্তে বাংলা ইন্ডাস্ট্রিতে অনেককে দেখছি যারা অ্যাকচুয়ালি বাঙালিই নয়, মানে ফর এক্সাম্পল পাঞ্জাবি বা যারা কলকাতার নয়, তাদেরকেও আমরা দেখছি কিন্তু বাংলা সিরিয়ালে কাজ করতে রেগুলার বেসিসে। তো কিন্তু কোথাও কি ওই টানটা, আমি না জেনুইনলি আমি বলছি, আমি খুব লিঙ্গুইস্টিক রেসপেক্ট আমার মারাত্মক। আমি ভাষাকে খুব রেসপেক্ট করি। আমি যেরকম, আমার সবচেয়ে সুবিধা যেরকম এই হিন্দি আর ইংরেজিতে আমি চেষ্টা করি যে একটা ভুল, গ্রামাটিক্যাল ভুল আমার কানে চলে আসে। আর সেটাই যখন আমি বাংলাটা জানি না, আমি চেষ্টা করি, এখনও আমি যে বাংলা কথা বলছি, আমি চেষ্টা করছি যে বাংলাটা ভুল না বলার। আমার খুব কানে লাগে যদি কেউ যদি হিন্দিটা একটু ভুল এদিক ওদিক বলে টানে, বা ইংলিশটা একটু ভুল এদিক ওদিক টানে বলে, আমার কানে ওটা লাগে। এই জন্য আমি চেষ্টা করি যে আমার মনে হয় আমি যখন বাংলাও বলছি, তো যে শুনছে তার কানে ওটা লাগতে পারে, ওই উচ্চারণে একটু অন্যরকম লাগতে পারে। আর সেটা আমি চাই না, সেটা একটা ল্যাঙ্গুয়েজকে ডিসরেসপেক্ট করা। আমি তো খুব মানে এই যেহেতু অনুভবের সাথে কথা বলি তো বুঝে গেছি, আর আমি যাই করি আজকে যতক্ষণ হাই-ফাই আড্ডা চলবে হিন্দিতে আমি ওর সামনে বলতে পারবো না, তাহলে একটা সাংঘাতিক ঘটনা ঘটে যাবে। না, আমি হিন্দি, সংস্কৃত, আমি ল্যাঙ্গুয়েজ নিয়ে খুব ঘাঁটাঘাঁটি করি। আমি মানে জার্মান, ফ্রেঞ্চ, আমি আর প্রচণ্ড কন্টেন্ট কনজিউম করি। আমি কোরিয়ান ড্রামা থেকে শুরু করে, টার্কিশ ড্রামা থেকে শুরু করে, মালয়ালম সিনেমা, মানে একদম গুলে খাওয়া আমার। যেহেতু তুমি নিজের ড্রামার কথাটা বললে, তো তোমার তো একদম অভিনয় জগৎটা শুরু তো বোধহয় নিজেদের মানে নিজেদের পারিবারিক কোনো একটা নাটকের গ্রুপ থেকে, না, কিন্তু আমার শুরু সেখান থেকে নয়, কিন্তু আমি অনেকটা টাইম ছোটবেলায় থিয়েটার দলে দিয়েছি বাবার। কারণ আমার ফার্স্ট স্টেজে ওঠা স্কুলের পারফরমেন্স দিয়ে। আর আমাদের স্কুলে খুব ভালো থিয়েটার সোসাইটিটা খুবই ভালো, মানে ওখানে চান্স পাওয়াটাও খুব ডিফিকাল্ট। এখন আরও ওরা বেটার হয়ে গেছে। আমাদের সময় অত অ্যাক্টার্সরাও ছিল না যারা, তো আমরা মোটামুটি অরিজিনাল টিম ছিলাম যারা পারফর্ম করতে শুরু করি। তো আমরাই স্ক্রিপ্ট করতাম, আমাদের ডিরেক্টর ছিল, সে করাতো। সো ওখান থেকে তখন বাবা তো আমার জন্মানোরও অনেক আগে থেকে থিয়েটার করে, বাবা ন্যাশনালি থিয়েটার করতো তখন। আর দিল্লিতে এখনও আমার মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট থিয়েটার গ্রুপস, মানে আমরা প্রায় 50 জনের ওপর আমরা কাজ করি ওখানে রেগুলার বেসিসে, গ্রিন রুম থিয়েটার্স। তো আমি তখন অভিনয় করতাম না ওখানে। আমি প্রথমে করতাম মিউজিক অপারেশনস করতাম, তারপরে টেকনিক্যাল ডিপার্টমেন্টগুলো দেখতাম, তারপরে ছোট ক্যারেক্টার আর গেস্ট অ্যাপিয়ারেন্স, একটা ঢুকে বেরিয়ে গেলাম ওইরকম। উইয়ার্ডলি, যেটা ফান ফ্যাক্ট, সহবাসী আমার প্রথম নাটক স্টেজে ওঠা। এই যে স্টেডেনি সিনেমা হলো, এই স্ক্রিপ্টটা, এটা আমার মায়ের গল্প। এটা 2008-এ
8 বা 9 আমি ফার্স্ট একটা পার্টি সিকোয়েন্সে 2টো ডায়লগ ছিল এই সেম নাটকটার জন্য। তারপরে আমি নাটকটায় যে ক্যারেক্টারটা সহবাসে রাহুল করছি সেই ক্যারেক্টারটা করি, তারপর এখন ওটা সিনেমা হয়। মানে আমরা যদি একটু চোখ রাখি, কদিন আগে আমরা কয়েকটা শব্দের সাথে খুব ফ্যামিলিয়ার হয়েছি, যে নেপোটিজম এন্ড অল, মানে অনুভবের ক্ষেত্রে মানে অঞ্জনদা এগুলো কিছু করেননি আর কি, যে আমার ছেলে বলেই তাকে আমি লিড ক্যারেক্টার দিয়ে দিচ্ছি স্টেজে, না কোনোদিনও সিনেমাতেও হয়নি সেটা। আমার ইনফ্যাক্ট তুমি বললে বলে আমি বলছি, অনেক জায়গা থেকেই আমি নেপোটিজমের কথা শুনছি, অনেক জায়গা থেকে আমাকে প্রশ্নও করা হয়েছে নেপোটিজম নিয়ে কি বক্তব্য তোমার। আমি একটা জিনিস ক্ল্যারিফাই করে দিই যে নেপোটিজম শব্দটার মানে এখনো লোকেদের কাছে ক্লিয়ার নয়। নেপোটিজম শব্দটার মানে, আমি যদি ফর এক্সাম্পল আমি যদি রাজা হই, অটোমেটিক্যালি আমার ছেলে রাজা হবে, দ্যাট ইজ নেপোটিজম বেসিক। এখানে সিচুয়েশনটা এরকম নয়, আজকে সবাই কারুর না কারুর থ্রু দিয়ে আসা, কারুর না কারুর কন্ট্যাক্টে আসা। ধরো আমার বাবা মা যদি ইন্ডাস্ট্রিতে নাম থাকতো, আমার হয়তো বন্ধু থাকতে পারতো, আমি বন্ধুকে, আমার ছোটবেলার বন্ধু, আমি বন্ধুকে যদি ফোন করে বলতাম কি প্লিজ আমাকে একটু হেল্প করো, আমাকে 3-4টে নাম্বার পাঠাও, সেটা কি নেপোটিজম? নয় তো। তাহলে এটা কেন নেপোটিজম? কারণ আমি ইন্ডাস্ট্রিতে প্রথম এসেছি, আগে এসেছি, বাবা মা অনেক পরে এসেছে, বাবা 3 বছর পরে এসেছে। তো আমার ততক্ষণে আবার বসন্ত বিলাপ, অব্যক্ত, ঋতুদির সাথে একটা ছবি করেছিলাম, এই কাজগুলো অলরেডি তখন আমার হয়ে গেছে। সো এটা নেপোটিজম নয়। বাবা অনেকদিন ধরেই আমাদের দিল্লি মুভ করাটাই সিনেমার জন্য, মানে বাবা 94-এ একটা ছবি করছিলেন, সেই ছবিটা হয়নি, অনেকটা আমাদের লস হয়েছিল, তখন আমরা পুরো একদম মাইন্ড আপ করে আমরা পার্মানেন্টলি মুভ করে গেছিলাম, তাই জন্য আমার সব কিছু দিল্লিতেই থাকা। তো এটা তখন আমি সার্কেল পুরো করছি, এখানে কোনো রকমের নেপোটিজম বা কিছু ইনভলভড নেই, কোনোভাবেই নেই। আচ্ছা একটা কথা বলো, যে এই যে আমরা তোমাকে প্রথমে দেখলাম আবার বসন্ত বিলাপে, তারপর অব্যক্ততে, তো এই পুরো জার্নিটা যে শুরু করা, দিল্লি থেকে তো তুমি চলে আসো কলকাতাতে, সেই স্ট্রাগলটার কথা একটু যদি বলো, মানে কলকাতাতে এসে কি সবকিছু খুব সহজেই হয়েছে? একদমই না। সব মানুষের স্ট্রাগল অনেক ডিফারেন্ট হয়। আমাকে হয়তো রেগুলারলি ট্রেনে যাতায়াত করতে হয়নি, আমাকে হয়তো রাস্তায় শুতে হয়নি, আমাকে হয়তো 10 জায়গায় গিয়ে হাত জোড় করতে হয়নি, কারণ একটা থিয়েটারের লোকেরা আমাকে চিনতো। কিন্তু আমার স্ট্রাগলটা অন্যরকম ছিল। যে কোনো ইন্ডাস্ট্রিতে, আমি শুধু ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে বলছি না, যে কোনো ইন্ডাস্ট্রিতে, জার্নালিজমে, মিডিয়া হাউসে, তোমার কর্পোরেটে, একটা টাইমের পর না লোকেরা অ্যালাউ করে না, একটা মোমেন্ট অবধি করে। তুমি ছোট নতুন যেই মুহূর্তে ওরা দেখবে তুমি একটু বেটার কাজ করছো, তখন তোমাকে আস্তে আস্তে করে তোমার জায়গাটা বোঝানো হবে, যে এটা তোমাকে এখন ওয়েট করতে হবে, এতক্ষণ টাইম আছে, এই জায়গাটা তোমাকে আটকে দেবে। সব ফিল্ডে এটা হয়, আমি নিজে কর্পোরেট থেকে এসেছি, আমি জানি এটা কি হয় ওখানে। সো আমি যখন কলকাতায় আসি তখন আবার বসন্ত বিলাপ, আমি একটা অন্য ছবির জন্য কলকাতায় এসেছিলাম, যে ছবিটা হলো সেই ছবিটা আমি করিনি, একটা বড় প্রোডাকশন হাউসের ছবি, লাস্ট মোমেন্টে ওদের কাস্টিং চেঞ্জ হয়, ওই ছবিটার জন্যই আমার আসা এখানে। বাট কি আমরা কি জানতে পারি ছবিটার নাম? উড়নচণ্ডী। আচ্ছা, উড়নচণ্ডীর জন্য আমার আসা, কারণ তখন আমাকে ডাকা হয়েছিল রেলি থেকে, ওরা নতুন ছেলেকে লঞ্চ করছিল, বাট সামহাউ ইট ডিডন্ট হ্যাপেন, কাস্টিং চেঞ্জ হয়, অমর্ত্য করেছিল ক্যারেক্টারটা। ওই ইমিডিয়েটলি ওই টাইমেই আমি আবার বসন্ত বিলাপের চান্স পাই। আর আবার বসন্ত বিলাপে এবার নতুন বলে একটা তো ওইটা থাকেই, যে ও নতুন, ওকে দাঁড়াও, ও নতুন, এখনো শুনতে হয়, সবসময় শুনতে হবে, এটা কিছু করার নেই। কিন্তু ওই একটা, তখন বাড়ি থেকে বেশি টাকা চাইতে পারতাম না, করতে পারতাম না, তো এখানে যেভাবে কিছু ম্যানেজ করা। একটা সুবিধা ছিল, আমাকে রেন্ট দিতে হতো না এখানে, কারণ আমার গ্র্যান্ড প্যারেন্টসদের বাড়ি, আর কেউ থাকে না ওখানে, মানে সবাই পড়ে। সো আমার খুব সুবিধা ছিল এখানে থাকার জায়গাটা নিয়ে। বাট তাও শুধু থাকাটা তো নয়, ট্রাভেল করা, আমি কাউকে চিনতাম না, আমি কমপ্লিটলি ক্লুলেস ছিলাম। বরঞ্চ আমাকে কিছু লোকেরা চিনতো অঞ্জন কাঞ্জিলারের ছেলে বলে, থিয়েটারের কাজ করে, বাট আমি কাউকে চিনতাম না। আর অনেস্টলি দিল্লিতে খুব একটা বাংলা ছবি পৌঁছতো না ওই টাইমে, এখনো বরঞ্চ অনেক রিলিজ হচ্ছে দিল্লিতে। তখন আমরা জানতাম সৃজিত মুখার্জির নাম জানতাম, ঋতুপর্ণ ঘোষ, গৌতম ঘোষ, অপর্ণা সেন তো আমরা জানতামই, ওটা আলাদা। আমি বলছি কন্টেম্পোরারির মধ্যে আমরা এগুলোই জানতাম, কৌশিক গাঙ্গুলি জানতাম, সৃজিত মুখার্জি জানতাম, শিবুদাও তখনও শুধু অলিক সুখ মনে হয় রিলিজ করেছিল, এটা আমি বেলা শেষের আগের কথা বলছি। তো আমরা জানতাম না নাম। তো আমি এখানে এসে একদমই ক্লুলেস ছিলাম, কি করব না করব, কমার্শিয়াল করব না কি, আমি একদমই ক্লুলেস ছিলাম। প্লাস থিয়েটার থেকে সিনেমা ট্রানজিশনটাও ইজ ভেরি ডিফিকাল্ট, তো ওটা একটা কোপ আপ করা,
তো স্ট্রাগল হয়তো সেরকম স্ট্রাগল হয়নি, বাট আমার স্ট্রাগল নিজের স্ট্রাগল, সবার নিজস্ব স্ট্রাগল থাকে। আর আমার মনে হয় যে ব্যক্তিগতভাবে আমরা যেটা বাইরে থেকে দেখে আমাদের যেটা মনে হয় যে খুব একটা স্ট্রাগল করেনি, কারোর ব্যক্তিগত লাইফে কি স্ট্রাগল Exactly. সেটা আমাদের পক্ষে বোঝাটাও খুব আমি সবসময় এটাই বলি যে যখনই কেউ এটা নিয়ে বলে কি আরে অব্যাক তো সেকেন্ড ফিল্ম পুরো ইন্ডিয়া ঘুরে নিলে তুমি ভাই, তোমার জন্য তো কি লাখ কিছুই না, এটা লোকেরা জানতে পারে না কি জার্নিটা কতদিন আগে থেকে শুরু হয়েছে। লোকেরা ওইটুকু পিরিয়ডটা দেখে কে এই তো একটা সেকেন্ড ছবি, এটা যে मैं बहुत दूर से आ रहा हूँ, এটা যে কবে থেকে এটা চলছে ওই একটা ছবি অবধি পৌঁছানোর জন্য, দ্যাট ইজ অলসো ভেরি ডিফিকাল্ট। আর নট নেসেসারিলি আমি যদি কাপুর খানদানেরও ছেলে হতাম, আমি যদি নিজেকে প্রুফ না করতে পারতাম আমি কাজ পাবো না আর। একদমই তাই। আমরা অব্যক্তর কথা অনুভব নিজেই বললো, বাট তাও আমি নিজেও লিখে রেখেছিলাম। এটা একটা অনুভবকে নিয়ে প্রশ্ন করা হচ্ছে একটা সাক্ষাৎকারে, সেটা আলাদা করে রিসার্চ করার দরকার হয় না। অনুভবের সাথে অব্যক্ত ছবির নামটা ভীষণভাবে আমরা সবাই কি বলবো রিলেট করি আর কি। তো অব্যক্ত ছবিটা নিয়ে যদি একটু বলো, একটা মানে তোমার জন্য তো ভীষণই চ্যালেঞ্জিং ছিল ক্যারেক্টারটা, এবং মায়ের চরিত্রে আমরা দেখেছি অর্পিতা চ্যাটার্জিকে। আমি জানি না তোমার মনে আছে কিনা, এর আগে অনেক আগে তোমার একটা ইন্টারভিউতে, আমার সামনেই ইন্টারভিউটা হয়েছিল, তখন ওই ছবিটার কাজ চলছিল। তখন তুমি বলেছিলে যে অর্পিতাদির সাথে কাজ করতে তোমার খুব ভালো লাগছে, তখন সবে হচ্ছিল আর কি। তো তারপরে ছবির মানে পরের ফেজটা আর কথা হয়নি, তো সেটা নিয়ে যদি একটু বলো আমাদের। অর্জুন, আমি সুদীপ যাদব আছে পিআরে, সুদীপ যাদব আমাকে নিয়ে যায় অর্জুনের কাছে। অর্জুন তখন চেয়েছিল যে নতুন ছেলেকে লঞ্চ করতে, মানে কারণ ইন্ডিপেন্ডেন্ট ভাবে আমরা কাজ করছিলাম, আর ওই এজ ব্র্যাকেট আর ওই লুকটার জন্য কাউকে পাচ্ছিল না, তো নতুন কাউকে প্ল্যান করেছিল। আর অদ্ভুতভাবে অর্জুনের মনে হয়েছিল আমার সাথে অর্পিতাদির মুখে মিল আছে, সেটা আমি জানি না আছে কিনা। আচ্ছা, একটা হালকা অর্জুনের মনে হয়েছিল কি কোথাও গিয়ে একটা তো মা ছেলেটা খুব ভালো লাগবে। আর আমরা যাই, আর অর্জুন একটা খুব, আমি চেষ্টা করেছিলাম একটা খুব এক্সপেরিমেন্ট একটা কাজ করার, যেখানে আমি ক্যারেক্টারটা নিয়ে, মানে যারা অব্যক্ত দেখেছে তারা জানে, খুব শিগগিরই অনলাইনে চলে আসবে। হ্যাঁ, আমি তো ভীষণভাবে দেখতে চাই। যা অব্যক্ত আমি একটা অদ্ভুত জিনিস চেষ্টা করেছিলাম করার, সেটা অর্জুনের পারমিশন নিয়েই করেছিলাম, আর অর্জুন ওটাকে খুব ভাবে সাপোর্ট করেছিল। আমি একটা অ্যাক্টিং প্যাটার্নটাকে একটু চেষ্টা করেছিলাম ভাঙার, যে অ্যাক্টিং প্যাটার্নটা ইউজুয়ালি হয়ে থাকে হিন্দি বা যে কোনো জায়গায়। আমি চেষ্টা করেছিলাম একটা খুব লিনিয়ার একটা ওয়ান লাইন একটা থিওরি আছে পারফরমেন্সের, ওইটা মেনটেন করার, যেখানে আমি হাসলেও আমার ক্যারেক্টার যে কি ভাবছে সেটা ভিজিবল হবে। মানে কোনো অনেক সাইলেন্সে খেলা ছিল অব্যক্ত, না আমি অব্যক্ত, অনেক সাইলেন্সের খেলা ছিল অব্যক্ততে। তো ওটা খুব ডিফিকাল্ট ছিল করার, যেটা আমার মনে হয় ন্যাশনাল ইন্টারন্যাশনাল মিডিয়া প্রচন্ড অ্যাপ্রিসিয়েট করেছে। আর অর্পিতাদিকেও আমি আগে থেকে চিনতাম, অর্পিতাদির মানে অনেক দিন আমি চিনি অর্পিতাদিকে। অর্পিতাদির সাথে কাজ করে খুবই ভালো, অর্পিতাদির সাথে তারপরে 3টে কাজ হয়ে গেল, গুলদস্তা হয়ে গেল, হৃৎপিণ্ডতে করলাম অর্পিতাদির সাথে। হ্যাঁ, গুলদস্তার এক্সপিরিয়েন্সটা আমরা শুনবো, কারণ সেটা শুধু একা অর্পিতাদি নয়, তার সাথে স্বস্তিকা দিও ওখানে ছিলেন। গুলদস্তা আমার সবচেয়ে কমপ্লিকেটেড ক্যারেক্টার। আর আমি একটু একটা ঝলক দেখেছি গুলদস্তাতে, যেখানে দেবযানীদির সাথে তোমার একটা সিন আমি দেখছিলাম, যেখানে আর কি বোধহয় তুমি খুব রেগে গিয়ে মাকে ধাক্কা মারলে, এরকম কিছু একটা। হ্যাঁ, তো সেটা তো খুব ডিফিকাল্ট ছিল নিশ্চয়ই। আমি যদি পার্টিকুলারলি ওই সিনটা নিয়েই কথা বলি, আমি ওরকম, আমি খুব এমনি খুব ইন্ট্রোভার্ট টাইপের, আমি খুব নিজের মধ্যে থাকি। এবার অর্জুনের ক্যারেক্টার গ্রাফটাই এত অন্যরকম ছিল যে অর্জুন গুলদস্তার জন্য আমাকে কান ফোটাতে হয়েছিল। আমার মারাত্মক ভয় ছুঁচে, মানে আমি ফোবিয়া, আমি ইনজেকশন, আমার ছোট্ট ফান ফ্যাক্ট, আমার জন্ডিস হয়েছিল, এই টাইফয়েড হয়েছিল। টাইফয়েডে ওরা বলেছিল কি যদি আমাকে ইনজেকশন দিয়ে আমি 15 দিনের মধ্যে ঠিক হয়ে যাব, আমি ওটা না নিয়ে আমি 2.5 মাস বেডের মধ্যে পড়েছিলাম, জাস্ট বিকজ আমি ইনজেকশন নেবো না বলে, মেডিকেশনে যাবো বলে। আমার এত ভয়। সেখানে আমার 2টো কান ফুটো হয়েছিল, আমাকে টেম্পোরারি ট্যাটু গিয়েছিল বডিতে, আমি প্রায় 12 কেজি লুজ করেছিলাম ক্যারেক্টারটার জন্য। এত বড় দাড়ি ছিল, এইরকম বড় চুল। গুলদস্তাতে আমি পুরো একদম অন্যভাবে আমি গেছিলাম। আমার মনে হয়েছিল বিকজ ক্যারেক্টারটা ছোট, আর মেজরলি আমার সিন ছিল দেবযানীদির সাথে, আমার কনস্ট্যান্টলি মাথায় ছিল যখন ক্যারেক্টারটা ছোট আমাকে মার্ক ফেলতে হবে। হ্যাঁ, এখন আমি কিরকম ওটাকে রিলেট করে, আমি যদিও এখনো দেখিনি ছবিটা, রিলেট করে আমি ওটা দেখেছিলাম বলে তোমাকে আমি বলতে পারলাম। গুলদস্তা হ্যাজ বিন আ ফ্যান্টাস্টিক জার্নি, সবার খুব ভালো পারফরমেন্স। আর আমার বন্ধু বান্ধব, আমরা সবাই একসাথে কাজ করেছি, অনুরাধা, ঈশান, আমরা সব বন্ধু বান্ধব একসাথে। অর্জুনের সাথে সেকেন্ড কাজ, অর্পিতাদির সাথে আগে কাজ হয়ে গেছে, দেবযানীদির সাথে আগে কাজ হয়ে গেছে অব্যক্ততে, স্বস্তিকাদির সাথে প্রথম কাজ ছিল।
তো আর স্বস্তিকাদি কোনোদিন মনেই হবে না তোমার প্রথম কাজ, শি ইজ সো সুইট, আর এত এখনো মনে হবে তুমি একদম কারণ নতুনের সাথে কাজ করছো, যে এত ডেডিকেটেড, এত ইয়ে। সো খুব ফ্যান্টাস্টিক জার্নি। মিউজিক ডিরেক্টর সৌমরিত, তার সাথে পরপর আমার কাজ হয়ে গেল, অব্যক্ত, গুলদস্তা, সহবাসী, সব সৌমরিত আমার। একটা কথা তুমি আমাকে বলছিলে যে হৃৎপিণ্ড ছবিটাতেও আমরা তোমাকে দেখবো, বাট ওখানে একটু অন্য রকম তোমার ক্যারেক্টারটা, মানে হৃৎপিণ্ড আমি গুলদস্তার সাথে শুট করেছিলাম, আচ্ছা, তো লুকটা হয়তো একটু সিমিলার আছে, কারণ তখন তো আমি চেঞ্জ করতে পারিনি, বাট একদমই যেটা তুমি বললে একদম ড্রাস্টিক্যালি ডিফারেন্ট। মানে হৃৎপিণ্ড আমার মনে হয় খুব আমার অন্যরকম কাজ, এটা যে হুট করে দেখবে সে বুঝতে পারবে যে এটা কিছু একটা কায়দা করার চেষ্টা হয়েছে এখানে, বাট খুব অন্যরকম কাজ। হৃৎপিণ্ডর এক্সপিরিয়েন্স খুবই ভালো। এবার যদি একটু অন্য প্রশ্নে আসি, আমরা কিন্তু তোমাকে প্রথম ছবিতে মুনমুন সেনের সাথে দেখেছি, তাই তো? আবার বসন্ত বিলাপ, আমি যদি খুব একটা ভুল না করে থাকি। আমার নায়িকা ভাগ্য খুব ভালো। হ্যাঁ, নায়িকা ভাগ্য ভালো, এবং একেবারে প্রথমেই কাজ করলে তুমি মুনমুন সেন, যদিও দেবলীনাকেও আমরা ওই ছবিতে দেখেছি। তো মুনমুন সেনের সাথে কাজ করার এক্সপিরিয়েন্সটা কেমন? মানে সবাই এটা কিন্তু খুব কৌতূহল এটা জানার জন্য, কারণ এখনো ওনার যে অরা, ওনার যে একটা ব্যাপার রয়েছে। যদি কৌতূহল থাকে তাহলে আমি রেখে দিতে চাই। বলে দিতে চাও না কেন? তাহলে থাক, একটু থাক, একটু তো বলাই যেতে পারে। হাইফাই আড্ডায় এসছো, একটু তো হাইফাই একটু ইনফরমেশন আমাদেরকে তুমি দেবে না? মন্দি সুইট, মন্দি খুব সুইট, মন্দি খুব। আর দেবলীনার সাথে কাজ করে, কারণ তোমার সাথে দেবলীনা যখন কাজ করেছিল, যখন আমরা প্রথম ইন্টারভিউ করেছিলাম, তখন একরকম ছিল, এখন দেবলীনা একদম অন্যরকম, রোগা হয়ে গেছে। রঙ্গবতীতে আমরা ওকে দেখলাম, তো সেই এক্সপিরিয়েন্সটা যদি একটু। দেবলীনা ইজ ভেরি সুইট। দেবলীনা এখন আমার খুব ভালো বন্ধু। দেবলীনার সাথে আমার ওই ফিল্মটাতে আমার পিস ছিল দেবলীনা, বিকজ আমরা সারাদিন আড্ডা মারতাম, আর কোনোদিনও দেবলীনা আমাকে ফিল করায়নি যে আমার প্রথম কাজ বা কিছু। আমি খুব কমফোর্টেবলি দেবলীনার সাথে কাজ করেছি। দেবলীনা ইজ আ ভেরি সুইট পার্সন, মানে আমি খুব হ্যাপি ওর। গৌরব ইজ অলসো খুবই ভালো ছেলে, ভেরি হ্যাপি ওদের মানে বিয়ের জন্য। হ্যাঁ। তো এবারে আমার একটা প্রশ্ন আসছে, সেটা হচ্ছে তুমি তো ওদের বিয়ের জন্য খুব খুশি হলে, তা যারা এখন দেখছে, অনুভব কি সিঙ্গেল? আমি একদমই সিঙ্গেল। একদমই সিঙ্গেল? একদমই কথাটা একটু পরিষ্কার করে বল, সব মেয়েরা যাতে শোনে। আমি 100% সিঙ্গেল। আসলে আমি খুব রিসেন্টলি, অনেস্টলি বলছি, খুব রিসেন্টলি আমি একটা রিলেশনশিপ থেকে বেরোলাম, কিছু মাস হলো। সো আমার একটু টাইম লাগে, একটু আমি সুইচ করতে পারি না। তো আগের রিলেশনশিপে আমার প্রায় 1.5 বছর সময় লেগেছিল। আচ্ছা, হ্যাঁ, সেটা আমরা শুনেছিলাম। তো যখনই আমার সাথে তোমার দেখা হয়, তখনই তুমি বলো যে আমি আগের রিলেশনশিপটা থেকে বেরোলাম, মানে আমার ইন্টারভিউটা লোকজন জানে। কারণ আমার ট্রানজিশন ফেজটা খুব বড়। আমার কি হয়, তবে একটু সবাই রিলেট করতে পারবে, এটা আমার মানে যারা দেখছে সবাই রিলেট করতে পারবে এই সেম জিনিসে, যে একটা রিলেশনশিপ যখন তুমি বেরো, তখন আবার মনে হয় আবার ওই ইনভেস্টমেন্ট যাবে, আবার শুরু থেকে শুরু, আবার কাউকে ভালো লাগবে যে একেবারে আমার সাথে হয়তো কিছুদিনও টিকবে না। আমার সবার একটা মানুষের টাইপ থাকে, তো আমি যেটা ওভার দ্য ইয়ার রিয়েলাইজ করেছি, আমার টাইপটা আমার জন্য খুব ভুল টাইপ, কিন্তু ওই রকমই আমি অ্যাট্রাক্টেড হই। মানে আমার জন্য ঠিক নয় ওই টাইপটা, কিন্তু ধাঁধার থেকেও জটিল তুমি। ওই টাইপটাতেই আমি অ্যাট্রাক্টেড। স্ট্রং সানসাইন না? তোমার সানসাইন কি? টরাস। আমার টরাসের সাথে খুব ভালো পটে। আমি স্করপিও। মানে আমি বলছি বন্ধু বান্ধব নিয়ে আমরা অনেকগুলো টরাস। আমিও তাই মনে করার চেষ্টা করছি যে স্করপিও কারা কারা রয়েছে আমার বন্ধু। টরাস, ক্যান্সেরিয়ানস। আমার মেজরলি আমি যাদের সাথে ডেট করেছি তারা একদম অপোজিট, মানে যার কোনো দিনও সানসাইন মেলে না। আমি শুধু অ্যাকুয়ারিয়াস, স্করপিও, জেমিনাই, অ্যাকুয়ারিয়াস, স্করপিও, জেমিনাই, এই না। আমি তাহলে এবার দেখছি কোন টরাস, ক্যান্সার, যারা জেনুইনলি মানে সফটার সানসাইন, আন্ডারস্ট্যান্ডিং যারা, তাদের সাথে কোনোদিন আমার বোঝা গেল। আচ্ছা, একটা কথা বলো, যে এবার আমরা একটু সহবাসী নিয়ে একটু বেশি কথা বলি, কারণ আমাদের সময় শেষ হয়ে আসছে। সহবাসীতে আমরা তোমাকে কিরকম ক্যারেক্টারে দেখব? সহবাসী আমার এখন অবধি আমি বলবো খুব সবচেয়ে ডিফিকাল্ট কাজ অ্যাজ আ পারফরমেন্স, বিকজ আমি এই স্পেসে এর আগে কাজ করিনি। এটা একদমই লাইট, ফান, রোমান্টিক কমেডি, ড্রামা, ওই রকম স্পেসে কাজ করিনি আমি, তো আমার জন্য খুব ডিফিকাল্ট। প্লাস আমার ক্যারেক্টারটা আমার থেকে একদম ডিফারেন্ট। মানে ক্যারেক্টারটা মফস্বল থেকে আসা একটা ছেলে, প্রচণ্ড ইনোসেন্ট, টিমিড, গালেবল, সবাই দাবিয়ে রাখে, ওদিকে বাবা দাবিয়ে রেখেছে, এদিকে ঈশা দাবিয়ে রেখেছে, যেটা আমি একদমই নই। তোমার বাবার চরিত্র আমরা কাকে দেখব? বিশ্বজিৎ আঙ্কেলকে দেখবে, মা নেই। আর ওদিকে ঈশা প্লে করছে তুষির ক্যারেক্টার, মানে বাবা মার ক্যারেক্টারে দেখবে সুভাষিস দা, তুলিকা দিকে।
সো আমাদের সবার ট্রেলারটাও যারা দেখছে সহবাসের তারা বুঝতেই পারছে যে সহবাস একটা সিম্পল গল্প নয়। সহবাসের মধ্যে অনেক কিছু আছে, অনেক লেয়ারিংস আছে, প্রত্যেকটা ক্যারেক্টারের ব্যাক স্টোরি আছে। শাইনি, রাহুল, এভরিবডি হ্যাজ আ ব্যাক স্টোরি, সবার একটা ডিপ লেয়ার আছে। খুব খুব ভালো স্ক্রিপ্ট, খুব ভালো হয়েছে ফিল্মটা। তো আমি জেনুইনলি বলছি, খারাপ হলেও বলে দিতাম না। একটা কথা বলো, যেহেতু সময় কম তাই সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত উত্তর চাইবো। অনেকে বলছে, এটা তুমিও জানো আমিও জানি, জেনেও জানি না, এরকম একটা ব্যাপার। অনেকে বলছে যে যেহেতু অঞ্জনদার মুভি ওই জন্য অনুভব করছে, এটা কি ঠিক নাকি? না, ওই যে বললাম আমি নেপোটিজম নিয়ে যেটা বললাম যে না, এই মুড আমি শুধু পার্টিকুলার এই ছবিটা নিয়ে আমার মনে হয় এটা বাবার প্রথম সিনেমা। আমি যদি প্রথম সিনেমা করি আমি তাদের সাথেই কাজ করবো যাদের সাথে আমি আগে কাজ করেছি, এন্ড কমফোর্টেবল, একদমই তাই। আর সেটাই করেছে বাবা আমার সাথে বহু বছর থিয়েটার করেছে। আমার পালস টানে বাবা সুভাষিস দার সাথে ওই করেছে, মানে রেডিও শো বাবা শনিবারে বারবেলা যখন করতো, অনেক দিন কাজ করেছে। তুলিকাদির সাথে পারফরমেন্স করেছে। সো বাবা তাদের সাথেই কাজ করেছে যার সাথে কমফোর্টেবল। এবার টাচউড, আমি ভেরি হ্যাপি কি আমার এজ ব্র্যাকেটে বাবার কারোর সাথে কমফোর্টেবল ছিল না, আমি সুযোগটা পেয়েছি। এটা একটা ভালো হয়েছে ব্যাপার। হ্যাঁ, কিন্তু এটা নয় কি বাবা ছেলে বলে আমাকে নিয়েছে, ওই এজ ব্র্যাকেটটাই খুব ইম্পর্টেন্ট ছিল। ইনফ্যাক্ট আমি বলেও ছিলাম কি তোমার যদি বারবার মনে হয় কি কোনো কেউ বেটার আছে, তো বলছিলাম বেটার হয়তো আছে, কিন্তু তোর সাথে আমি কমফোর্টেবল, প্রথম কাজ কিরকম হবে একটু আমার ভালো লাগবে যদি সবাই মিলে আমার একসাথে। অঞ্জনদার সাথে খুব আড্ডা দিতে হবে যাতে আমার সাথেও খুব কমফোর্টেবল হয়ে যায়, আর পরের ছবিতে আমাকে কোনো একটা চরিত্র দেয়। বাবা বলা যায় না, দিও দেব। বাবা ইজ देयर ইন মাই ফেসবুক, ইউ নো। আচ্ছা, বাবা ইজ ভেরি। আচ্ছা, এবার একটা কথা বলো, যে যেহেতু আমি একদম এক কথায় উত্তর চাইবো, সেটা হচ্ছে কোনো একটা রিউমার যেটা তোমার খুব খারাপ লেগেছে শুনে। যদিও রিউমার খারাপ লাগে না, বিকজ সেটা রিউমার, কিন্তু কোনো একটা রিউমার যেটা ব্যাক অফ দ্য মাইন্ডে একটু খারাপ লেগেছে। যে আমি হার্ডকোর একটা পলিটিক্যাল পার্টির জন্য ক্যাম্পেইন করছি, এটা খারাপ লেগেছে। আচ্ছা, এরপরের প্রশ্ন হচ্ছে, যদি তোমার নেক্সট ছবিতে দাদার চরিত্রে তোমাকে, মানে তুমি ভাই, দাদা বেছে নিতে হয়, দেব না জিৎ, কাকে বেছে নেবে? দেবকে। আচ্ছা, নিজেকে যদি আবার বেছে নেবার একটা সুযোগ পাও, তাহলে তুমি কার সাথে কমফোর্টেবল বেশি, দেবলীনা না ঈশা? ঈশা। আচ্ছা, এবার আমি তোমাকে যেটা বলবো সেটা হচ্ছে, আমাদের এখানে একটা নিয়ম আছে, সেটা হচ্ছে কিছু একটা কনফেস করতে হয়, যেটা তুমি কোনো ইন্টারভিউতে এর আগে কনফেস করোনি। আমি ইভেন্চুয়ালি ডিরেকশনে ঢুকতে চাই। আমি বেশি দিন হয়তো অ্যাক্টিং করবো না। এরপরে ডিরেকশনে আমরা ওকে দেখবো। আমাদের ঘড়ি ইশারা করছে হাইফাই আড্ডা আমরা শেষ করব, তবে অনুভব ভীষণ ভালো গান গায়, তাই আমরা সহবাসেরই কোনো একটা গান দিয়ে আজকের আড্ডাটা শেষ করি। আমি খুব এম্বারাসড হয়ে আরো একবার থ্যাংক ইউ বলে দিচ্ছি। থ্যাঙ্কস ফর কামিং। থ্যাংক ইউ সো মাচ ফর কলিং মি। এবং আই উইশ ইউ অল দ্য বেস্ট। খুব ভালো হোক সহবাসের, মানে একদম মানে সবাই যাতে ভালোবাসে, সবাই ভালোবাসে। এবং আমরাও আজকের আড্ডাটা এখানে শেষ করব, তবে একটা গান দিই। তুই যে আমার আদর মাখা একলা উঠোন, মেঘ মেখেছিস তাই বুঝি আজ মেঘলা এমন। তুই যে আমার আদর মাখা একলা উঠোন, মেঘ মেখেছিস তাই বুঝি আজ মেঘলা এমন। শিউলি ঝরে তেঁতুল পড়ে, নোটে গাছটি মুড়িয়ে ঝরে, ঘুমোয় যখন ওই উঠোনে, একলাই আমি শুকনো পাতা কুড়োই তখন। ওই উঠোনে একলাই আমি শুকনো পাতা কুড়োই তখন। কাঁদছে শহর, কাঁদছে রাস্তা, ঠাসাঠাসি মুখ, দুহাতে বস্তা, ক্লান্ত জীবন গৃহহীন পরবাসে। আবার কখনো মেট্রোর ভিড়ে খুঁজছে আরাম, বাস ট্রাম ছেড়ে রাত হাতে ধরে নিরাপদ সহবাসে। বাবার লেখা আর সৌমরিতের সুর করা, রূপঙ্কর বাগচি আর শাওনির গায়া। অপূর্ব গান, এবং এত সুন্দর একটা গান যে ছবিতে আছে, এত সুন্দর মানুষ যাদের নাম বললো, এবং ও নিজে যে ছবিতে আছে সেই ছবিটা অবশ্যই ভালো হবে, এমনটা তো সবাই গেস করতেই পাচ্ছি। আজকে ভালো হয়েছে ছবিটা, এবার সবার ভালো লাগবে কিনা সেটা প্রশ্ন। সেই আজকের মতো হাইফাই আড্ডা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ স্যার।